আসসালামু আলাইকুম। 16.4 এর যে সূত্রগুলো অবশ্যই তোমাকে জানতেই হবে এবং এই 16.4 এর সূত্রগুলো খুব সহজে যদি ব্যাখ্যা সহ পড়া যায় তাহলে কিন্তু খুব সহজে মনে রাখা সম্ভব। কিভাবে সেটা করা যায় সেটা আমরা দেখব। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো। 16.4 এ 3টা বিষয়ের উপর সূত্র আয়ত্ত করতে পারলেই আমাদের এই অধ্যায় সম্পূর্ণ আয়ত্তে নেওয়া সম্ভব। একটা কি আয়তাকার ঘনবস্তু, একটা ঘনক, আর একটা হচ্ছে বেলুন। তো প্রথমে যদি আয়তাকার ঘনবস্তু নিয়ে চিন্তা করি, একটা বিষয় প্রত্যেকটারই 3টা করে সূত্র আছে। মানে এখানে আয়তাকার ঘনবস্তু, ঘনক আর একটা বেলুন, প্রত্যেকের 3টা করে আছে, তবে বেলুনের একটা বেশি, অর্থাৎ 4টা। এগুলো মনে রাখার একটা সহজ উপায়। তো আয়তাকার ঘনবস্তু নিয়ে যদি আমরা চিন্তা করি, ঘনবস্তু যার 6টি তল থাকে, যার 6টি তল থাকে সে হচ্ছে ঘনবস্তু। আর আয়তাকার ঘনবস্তু যার দৈর্ঘ্য আর প্রস্থ দুইটা আলাদা, অর্থাৎ বিপরীত দুই বাহু সমান, তবে দৈর্ঘ্য আর দৈর্ঘ্য সমান, প্রস্থ আর প্রস্থ সমান। তবে এক্ষেত্রে উচ্চতাও থাকবে। যেমন আয়তাকার ঘনবস্তু যদি একটা উদাহরণ দিই তাহলে একটা ছাপ বাক্স, সিম্পল। এটা হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু। একটা ইট, অর্থাৎ যার 6টা তল আছে, একটা মোবাইল ফোন, ক্যালকুলেটর, এগুলো হচ্ছে আয়তাকার ঘনবস্তু। তো আয়তাকার ঘনবস্তুর আমরা জানি কয়টা তল থাকে? 6টা। তার মধ্যে একটা থাকে দৈর্ঘ্য। এই 6টা তলের ভিতরে 3টা জিনিস থাকে, একটা দৈর্ঘ্য, প্রস্থ আর একটা উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, অর্থাৎ আয়তাকার ঘনবস্তু হোক আর যে ঘনবস্তু হোক, ঘনবস্তুতে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকে। তো এইটা যদি আয়তাকার ঘনবস্তু ধরি তাহলে আয়তাকার ঘনবস্তু এবং এই ঘনকের সূত্র 3টা এক। এই আয়তাকার ঘনবস্তু আর ঘনক এর 3টা সূত্রই এক। আয়তাকার ঘনবস্তু আর ঘনক কি? আয়তাকার ঘনবস্তুর তল 6টা, তবে যে 6টা তল যখন সমান হয়, 6টা তলই যখন সমান, তখন হচ্ছে সেটা ঘনক। যেমন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান, প্রস্থ আর প্রস্থ বিপরীত দুই বাহু সমান। তবে আয়তের যখন দৈর্ঘ্য আর প্রস্থ উভয়ই সমান, তখন সেটা বর্গ। তার মানে আয়ত থেকে আসে বর্গ। তেমনি আয়তাকার ঘনবস্তু থেকে আসে ঘনক। মানে আয়তাকার ঘনবস্তুতে যে 6টা তল থাকে বা 3টা জিনিস, একটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, যখন দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান হয় তখন সেটা হয় ঘনক। তাই এইটার 3 সূত্র, এইটার 3 সূত্র একদম সেম, চিত্রভেদে আলাদা। আয়তাকার ঘনবস্তুতে একটা থাকে কর্ণ, একটা সমগ্র তলের ক্ষেত্রফল, একটা আয়তন। এখানেও তাই, কর্ণ, সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন। তো কর্ণ কি? কর্ণ আমরা আগে যা পড়ছি এখনো তাই। কর্ণের সূত্র বর্গ এবং আয়তে কি পড়ছিলাম? √a² + b²। আর বর্গের ক্ষেত্রে √a² + a², যেটা সমাধান করে লাস্টে আইছিলে √2a, আর এটা এখানে যা আছে তাই। এক্ষেত্রেও তাই, কিন্তু এক্ষেত্রে উচ্চতা আছে বেশি, তাই দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, সিম্পল। এখন এইটা ক্যালকুলেশন করলে এইটাই থাকে, কারণ 3টা যেহেতু আলাদা, যোগ বিয়োগ করা যায় না। এখন সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল মানে সম্পূর্ণ তল, মানে 6টা তল আছে, 6টা তলের ক্ষেত্রফল। 2 * ab+, এই যে বীজগণিতে একটা সূত্র ছিল, 2 * ab + bc + ca, জাস্ট এনাফ, এতটুকুই। এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ, সি হচ্ছে উচ্চতা। আয়তন, আয়তনের সূত্র কি? এবিসি, মানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যদি গুণ করে দেওয়া হয় তাই হচ্ছে আয়তন। যেটা হচ্ছে একটা চৌবাচ্চায় কত লিটার পানি আটে, এটা নির্ণয় করতে গেলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বের করে 3টা গুণ করে দিলেই হয়। তার মানে এবিসি মানে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা গুণ করলে আয়তন। এখন ঘনক। ঘনক কি? আয়ত ঘনবস্তু থেকেই ঘনক। তো ঘনকের কর্ণ একই। ঘনকের কর্ণের ক্ষেত্রে এই জায়গায় যেহেতু ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান, তাই দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, মানে 3টাই a স্কয়ার a স্কয়ার a স্কয়ার। এবং এইটাকে যদি আমি সমাধান করি, a স্কয়ার 3টা আছে মানে 3a স্কয়ার, এবং 3 এর উপরে রুট আছে, √3 এর স্কয়ার আর রুট উঠে গেলে শুধু এটা, তার মানে √3a। এখন এই জায়গা প্রশ্নে কিছু ঝামেলা থাকে, সেটা কি? অনেক সময় √2a থাকে একটা কর্ণে, আবার √3a। √2a কখন দেবো আর √3a কখন দেবো, এই দুইটা ভেজাল। যখন ঘনকের কর্ণ, যখন কার কর্ণ? ঘনকের কর্ণ, তখন √3a। যখন ঘনকের কর্ণ তখন √3a। কিন্তু ঘনকের ওই জায়গা যখন বর্গের কর্ণ আসে তখন √2a। কিন্তু কথা হচ্ছে প্রশ্নে বর্গের কর্ণ উল্লেখ থাকে না। প্রশ্নে উল্লেখ থাকে যে এই ঘনকের পৃষ্ঠতলের কর্ণ। এই ঘনকের কোন তলে? পৃষ্ঠতলের। এই ঘনকের পৃষ্ঠতল যখন থাকবে তখন সেটা বর্গ। কারণ কি? কারণ ঘনকের যে পৃষ্ঠতল, পিছনের তল বা নিচের তল যদি হিসাব করি, নিচের ওই তলটা, আমরা যদি ওই যে লুডো খেলার ছক্কার হিসাব করি, ছক্কার যে নিচের তল সেটা কি বর্গাকৃতির না?
তার মানে যদি ঘনকের পৃষ্ঠতলের কর্ণ চায় তার মানে বর্গের কর্ণ, সহজ হিসাব। ঘনকের পৃষ্ঠতলের কর্ণ মানেই বর্গকর্ণ, পৃষ্ঠতলের কর্ণ মানে বর্গের কর্ণ। আর যদি বলে শুধু কর্ণের দৈর্ঘ্য তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য ঘর √3। কিন্তু যদি বলে ঘনকের পৃষ্ঠতলের কর্ণ, পৃষ্ঠতলের কর্ণটাই বর্গ, তাই বর্গের কর্ণ তখন √2 দেওয়া লাগে। এখন সমগ্র তলের ক্ষেত্রফল কি? সমগ্র তলে এই যে ক্ষেত্রফল ছিল এটাও একই, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেহেতু সমান তাই a গুণ b না দিয়ে a গুণে, যোগ b গুণ c না দিয়ে আবার a গুণে, যোগ c গুণ a না দিয়ে আবার a গুণ a। এখন 2 গুণন a আর যদি গুণ করে a স্কয়ার, এখানে a স্কয়ার প্লাস এখানেও a স্কয়ার, এখানে a স্কয়ার তিনটা যোগ করলে 3a স্কয়ার, আর 2 এর সাথে গুণ করলে 3 দুগুণে 6a স্কয়ার, যেটা এইটা হচ্ছে ফাইনাল সূত্র যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কয়ার। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কয়ার। এবং ঘনকের আয়তনের সূত্র হচ্ছে a কিউ, যেটা হচ্ছে ওই যে আয়তন কি ছিল এবিসি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, অর্থাৎ তিনটায় যদি গুণ করা হয় তার মানে a গুণ a গুণ a, তার মানে কি a কিউ, যেটাই ফাইনাল আনসার যে ঘনকের আয়তন a কিউ। এখন আসি বেলুনে। বেলুন আকৃতির যে কোনো জিনিস, বেলুন কথা উল্লেখ থাকবে এমন কোনো কথা নেই, বেলুন আকৃতির যে কোনো জিনিস, সিলিন্ডার কথা উল্লেখ থাকতে পারে। বেলুনের সূত্র কয়টা? 4টা। এটা ফার্স্ট মাথায় রাখতে হবে যে বেলুনের সূত্র কয়টা আছে, ঘনকের সূত্র কয়টা, আর ঘনবস্তুর সূত্র কয়টা, তাইলে আমার মুখস্থ রাখা সহজ হবে। তো বেলুনের প্রথমে যেটা আছে ভূমির ক্ষেত্রফল। বেলুন যদি আমরা দেখি এই হচ্ছে বেলুন বা সিলিন্ডার আকৃতির একটা বেলুন, যদিও চিত্র ভালো হয় নাই। তো এখানে বলছে ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফলে বেলুনের আমরা ভূমি চিন্তা করি, অথবা সিলিন্ডারের নিচে যদি চিন্তা করি বা উপরেই ভূমি, অথবা উপরে যদি উল্টানো হয় তাহলে উপরেরটা আবার ভূমি। তো ভূমিটা কি? বৃত্ত। ভূমিটা এখানে দেখা যাচ্ছে কি বৃত্ত, তার মানে বেলুন আকৃতির যে কোনো কিছুর ভূমি হচ্ছে বৃত্ত। তাহলে ভূমির ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কয়ার, সহজ কথা। ভূমির ক্ষেত্রফল মানে ভূমি তো এখানে বেলুন, এই ভূমি তো এখানে বৃত্ত, তাই কি বৃত্তের ক্ষেত্রফলটাই এখানে ভূমির ক্ষেত্রফল, শেষ। এখন বক্রতলের ক্ষেত্রফল। বক্রতল জিনিসটা কি? তল দুই প্রকার, একটা সমতল আর একটা বক্রতল, এটা শর্ট প্রশ্নের জন্য কাজে লাগে। তল হচ্ছে দুই প্রকার, একটা সমতল আর একটা বক্রতল। সমতল কি? সমতল হচ্ছে ইটের তল, ইটের তল যার তল সমান, আর বক্রতল কি? ফুটবল, যেটা বাঁকানো তল। তো এখানে বলছে বক্রতল। তো সিলিন্ডার আকৃতি বলি আর বেলুন আকৃতি বলি। যদি চোখের সামনে একটা সিলিন্ডার বা এই যে কলমটাই একটা বেলুন আকৃতির, এই যে চারপাশে দেখা যাচ্ছে এটা কি? গোল না? এই গোল যেটা মানে বাঁকানো, এই বাঁকানো এটাই তার মানে বক্রতল, এটাই কি? বক্রতল। এখন কথা হচ্ছে বক্রতল এইটুক নেবো, এখান থেকে নেবো না এইটুক নেবো, সম্পূর্ণই। তো এই জায়গায় বলছে বক্রতলের ক্ষেত্রফল। তো আমরা জানি এই যে কতখানি গোল, আমরা 16.3 অঙ্ক করেছিলাম চাকা ঘোড়ার অঙ্কে, যে এইটা হচ্ছে তার পরিধি, এটা হচ্ছে কি? তার পরিধি, মানে কতখানি গোল এইটাই হচ্ছে তার পরিধি। তো এখানে বক্রতল, বক্রতল কি? এই যে এইটুকু, এটা হচ্ছে তার বক্রতল। তো কলম চিন্তা যদি করি তার মানে এইটুকু তার পরিধি, তাহলে পরিধির সাথে যেহেতু এখান থেকে এখান থেকে এখান থেকে সম্পূর্ণ নেওয়া লাগবে, তার মানে এটা কি? উচ্চতা। তার মানে পরিধির সাথে গুণ করবো উচ্চতা, তার মানে 2 পাই আর গুণ h মানে 2 পাই আর h। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র তাহলে কি বললাম? 2 পাই আর h। বেলুন আকৃতির যে কোনো কিছুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর h, মানে পরিধির সাথে h গুণ। আশা করি বোঝা গেছে, কারণ এই যে এইটুকু এই গোলটুকু নির্ভর করে হচ্ছে পরিধির উপর, ওইটা তার পরিধি। এখন বেলুনের আয়তন। বেলুনের আয়তন, আয়তন হচ্ছে ক্ষেত্রফল গুণ উচ্চতা, আয়তন হচ্ছে ক্ষেত্রফল গুণ উচ্চতা, সহজ কথা। তার মানে পাই আর স্কয়ার h। এখন সম্পূর্ণ অথবা সমগ্র তল অথবা পৃষ্ঠতলের ক্ষেত্রফল তিনটা একই। এই পৃষ্ঠতল আবার এই ঘনকে যে পৃষ্ঠতল বলতেছিলাম ওইটা কিন্তু এক না। পৃষ্ঠতলের এখানে ক্ষেত্রফল, এখানে পৃষ্ঠতলের দৈর্ঘ্য বলছিলাম, তাও সেটা ঘনকের। সম্পূর্ণ, সমগ্র আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি বলি, এক কথায় সম্পূর্ণ তলের ক্ষেত্রফল, যে কোনো তিনটার যে কোনো একটা কথাই একই। তো যদি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল বলে তার মানে সম্পূর্ণ এইটুকের ক্ষেত্রফল, তার মানে আমরা সম্পূর্ণ এইটুকের ক্ষেত্রফলের কোনো সূত্র নাই। তার মানে বুঝলাম সম্পূর্ণ এই তলের ক্ষেত্রফলে এইটুকের ক্ষেত্রফল বাইর করবো, যেহেতু এটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল বাইর করবো। এটা কি? বক্রতল। তো বৃত্তের ক্ষেত্রফল যোগ এই বক্রতলের ক্ষেত্রফল আবার বৃত্তের ক্ষেত্রফল, তার মানে এই ক্ষেত্রফল যোগ এই ক্ষেত্রফল যোগ এই ক্ষেত্রফল, তিনটা যোগ করে দিলে কিন্তু সম্পূর্ণ তলের ক্ষেত্রফল, সিম্পল। তো উপরে যে বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। মাঝখানে যে বক্রতল, বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর, যেটা আমরা এই যে এখানে দেখাইছি বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর। তারপরে আবার নিচে বৃত্ত, তার মানে এখানে কি? আবার পাই আর স্কয়ার। তো তিনটা যোগ করলে পরে যা হয় তাই সূত্র। তো এই ফাইনাল সূত্র আমরা কেমন রাখবো? 2 পাই আর কি? পাই আর h, পাই আর স্কয়ার আর পাই আর স্কয়ার, কয়টা স্কয়ার? 2 পাই আর স্কয়ার প্লাস এই 2 পাই আর h। এখন 2 পাই আর 2 পাই আর এখানে কমন আছে তাই কমন নিলাম, বাইসে থাকলে কি? আর প্লাস h। তার মানে ফাইনাল সূত্র সম্পূর্ণ বা সমগ্র বা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর ইনটু
আর প্লাস এইচ। এই ছিল আজকের সূত্র।